8 প্যাকেজ নিয়ে আসছে বিএনপির ইশতেহার। রাষ্ট্রের জনগণের মালিকানা ফেরানোই মূল প্রতিশ্রুতি বলছেন নেতারা। প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে, এটা তো বড় ধরনের একটা খরচ। তার জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, স্বাস্থ্যসেবাও পাচ্ছে। প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনে চলছে আপিল কার্যক্রম। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বললেন ফখরুল। গোটা দেশের মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। মোসাব্বির হত্যার ঘটনায় শুটাররা শনাক্ত, জানালো পুলিশ। নির্বাচন বাধাগ্রস্ত করতে টার্গেট কিলিং বাড়ছে মত বিশ্লেষকদের। শুল্ক কমাতে বাংলাদেশের প্রস্তাবে ইতিবাচক সাড়া যুক্তরাষ্ট্রের। মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। সংঘাতে এখন পর্যন্ত নিহত 34 জন। দেশ জুড়ে বন্ধ ইন্টারনেট সেবা। বিপিএলে টস জিতে রাজশাহীর বিপক্ষে ফিল্ডিংয়ে চট্টগ্রাম রয়্যালস। সন্ধ্যায় নোয়াখালীর প্রতিপক্ষ রংপুর রাইডার্স। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জাতীয় নির্বাচনে কৃষি, কর্মসংস্থান, চিকিৎসা ও নাগরিক সুবিধা সহ 8টি প্যাকেজ নিয়ে ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। বিশ্লেষকদের মতে 31 দফা ও জুলাই সনদ দুটো ভিত্তিকেই এবার বড় ধরনের কাঠামোগত সংস্কারের রূপরেখায় আনতে চায় দলটি। বিএনপি বলছে রাষ্ট্রে জনগণের মালিকানা ফেরানোই হবে তাদের মূল প্রতিশ্রুতি। মারুফা রহমানের রিপোর্ট। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে হারানোর শোক কাটিয়ে নির্বাচনমুখী যাত্রায় মনোযোগী হচ্ছে বিএনপি। তাই জনগণের সামনে এর মধ্যেই নিজেদের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরছে দলটি। এ লক্ষ্যেই নির্বাচনের ইশতেহার তৈরিতে কাজ করছে বিএনপি। শিগগিরই ফ্যামিলি ফার্মার্স ও হেলথ কার্ডের মতো সুবিধা সম্বলিত 8 দফার প্যাকেজ পরিকল্পনা ও পূর্বঘোষিত 31 দফার সংস্কার প্রস্তাব নির্ভর ইশতেহার ঘোষণা করবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির 2 জন সদস্য। প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে, এটা তো বড় ধরনের একটা খরচ। এটা শুধু প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে পাচ্ছে না, সে যে টাকাটা সে বাঁচাচ্ছে সেখান থেকে সেভ করছে, সেটা কিন্তু টাকাটা তার পকেটে থেকে যাচ্ছে। তার জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, স্বাস্থ্যসেবাও পাচ্ছে। তাই যেমন সে স্পন্সর করছে এবং আমাদের যুগপৎ আন্দোলনের যত দল ছিল তাদের সাথে আলোচনা করে আমরা 31 দফা দিয়েছি। মোটামুটি ভাবে এটা আমাদের আন্দোলনকারী দলগুলোর মধ্যে কনসেনসাস করে করা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাকেও একটি আলাদা অধ্যায় হিসেবে রাখছে বিএনপি। ক্ষমতায় গেলে মুক্ত ও ভারসাম্যপূর্ণ গণমাধ্যম গড়ে তোলার ঘোষণা আসতে পারে ইশতেহারে। অর্থনীতি, কৃষি, সামাজিক সুরক্ষা সহ সংস্কার ও পুনর্গঠনই এবার বিএনপির মূল বার্তা। আগামী দিনে অর্থনীতির মডেলটা চেঞ্জ করে দিচ্ছে। আমরা একটা নতুন মডেল অর্থনীতিকে চালাতে চাচ্ছি। স্কিল ডেভেলপমেন্ট, অন্য কিছু সাপোর্টের মাধ্যমে তার আয় যেখানে 500 টাকা হতে 1000, সেটা যে 5000 টাকা নিয়ে 10,000 টাকা যেতে পারে। জবের ডিমান্ড অনুসারে সেই ট্রেনিং এর ব্যবস্থা করব। সে যখন যে লোকটা ওই ট্রেনিংটা নিতে আসবে, সে ওই ট্রেনিং পিরিয়ডে সরকারের কাছ থেকে ভাতা পাবে। ট্রেন্ড ওয়ার্কফোর্স তৈরি করবো আমরা। ইশতেহার প্রকাশের আনুষ্ঠানিক তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে দলীয় নেতারা জানান একটি স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র কাঠামো তৈরির অঙ্গীকারই এবারকার ইশতেহারের মূল দর্শন হবে। নির্বাচনে ইশতেহারে সাধারণত থাকে দিন বদলের কথা, জনগণের ভাগ্য বদলের কথা কিংবা মেগা উন্নয়নের কথা। বিএনপি অবশ্য এবার বলছে বড় কোনো চমক নয়, সাধারণ মানুষের জন্য পরিবর্তন, পুনর্গঠনের পরিকল্পনা আছে। প্রস্তাবগুলো কতটা বাস্তবসম্মত এবং ভোটারদের আকৃষ্ট করতে পারে সেটাই এখন দেখার বিষয়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এবার জেরুসালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পাটজিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে।
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিলের শেষ দিন আজ। সকাল থেকে এখন পর্যন্ত 58 জন প্রার্থী আপিল করেছেন। তাদের অভিযোগ, তুচ্ছ বিষয়ে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কাল থেকে শুরু হবে শুনানি, যা চলবে 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি ও রিটার্নিং কর্মকর্তা 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনী প্রচার শুরু হবে 22 জানুয়ারি। এখন আর নিরাপত্তা নাই, কে কখন আক্রমণ করবে তার জন্য আপনাকে মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। সন্দেহ তো ধরেন এটা দুইটা দিক, একটা হচ্ছে প্রশাসনিক দিক আছে, নির্বাচন কিভাবে পরিচালনা করবেন, আর একটা রাজনৈতিক দিক আছে। তো আমি রাজনৈতিক দিকটার প্রতিবাদ করছি এবং প্রশাসনের ব্যাপারটা আমি একটু সন্দিহান। আমি বর্তমানে লেভেল প্লেইং ফিল্ড বলে কোনো কিছু আসলে দেখতেছি না। পূর্বেই যেরকম হুমকি ধামকির মধ্য দিয়ে যে নির্বাচন হইতো বা আমাদের স্বতন্ত্র প্রার্থী বা প্রতিপক্ষ দলের সাথে যেভাবে আচরণ করা হচ্ছিল, ঠিক সেরকম আচরণও কিন্তু এখনো চলতেছে। পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। গণমাধ্যমে প্রচারিত সংবাদটি বন্ধ করার অনুরোধ জানালো ইসি। শুক্রবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে এই অনুরোধ করেন। ইসি সহ সম্মিলিত কমিশনের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত হয় সেটা হলো কমিশনের সিদ্ধান্ত। তো আপনারা কারো হয়তো ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কিছু একটা শেয়ার করছে, আপনারা সেটাকে কমিশনের সিদ্ধান্ত হিসাবে প্রচার করতেছেন, এটা ভুল। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী সামিয়া মাহতাব রোজা। যাব তার কাছে। রোজা, আজ তো আপিলের শেষ দিন, যেসব জটিলতা রয়েছে সেগুলো নিয়ে সম্ভাব্য প্রার্থী বা ইসির সংশ্লিষ্ট যারা আছেন তারা কি বলছেন? সাদিয়া, আমি এখন আছি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের সামনে, যেখানে একটি বুথ করা হয়েছে 10টি অঞ্চলকে ভাগ করে, এবং আজ হচ্ছে মনোনয়নপত্র বাতিল এবং গ্রহণের আদেশের বিরুদ্ধে আপিল করার শেষ দিন। আজ আমরা সকাল থেকেই প্রার্থীদের লাইন দেখেছি এবং এই নিয়ে সংশ্লিষ্টরা সমানে তাদের আপিল গ্রহণ করছেন। এবং আমি যদি আপনাকে দেখাই, আমার পিছনে এখন জুম্মার নামাজের জন্য বিরতির কারণে কিছু মানুষ কম থাকলেও সকাল থেকে আমরা লাইন দেখেছি, প্রচুর মানুষ আসছে। কেননা 723টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল, যার মধ্যে এখন পর্যন্ত সকাল থেকে 58টি মনোনয়নপত্র দাখিল হয়েছে ঠিক এই মুহূর্ত পর্যন্ত। এবং যদি হিসাব করি গত 5 দিন, আজকে যেহেতু শেষ দিন, 5 দিনে 527টি মনোনয়নপত্র বাতিল এবং গ্রহণের আদেশের বিরুদ্ধে আপিল করেছে প্রার্থীরা। এবং প্রার্থীরা তাদের নিরাপত্তাহীনতার কথাও জানাচ্ছেন। তারা খুবই ক্ষুব্ধ যে তাদের ক্ষুদ্র এবং তুচ্ছ বিষয় নিয়ে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। যেমনটি অনেকে বলছেন 1% ভোটের কথা, 1% ভোটারদের যে স্বাক্ষরের বিষয়টি আছে সেই বিষয়ে অনেকেরই স্বাক্ষরের গোলমিলের কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আবার অনেকে অভিযোগ করছেন যে তাদেরকে সামান্য কিছু টাকার অংশ দেখে ঋণ খেলাপি দাবি করে তাদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে। এবং এই বিষয়ে সংশ্লিষ্টরা জানাচ্ছে যে তারা আপিল গ্রহণ করছে। এবং যেহেতু আগামীকাল থেকে অর্থাৎ 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এই আপিলের শুনানি হবে, তখনই আমরা বিস্তারিত জানতে পারবো। এবং শুনানি নির্বাচন কমিশনাররাই করবেন প্রধান নির্বাচন কমিশনার নেতৃত্বে। এই ছিল আমার কাছে। এখন আগারগাঁও নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য ফিরে যাচ্ছে স্টুডিওতে। সাদিয়া। রোজা, ধন্যবাদ আপনাকে। দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে একথা বলেন তিনি। বলেন, যেভাবে রাজনৈতিক নেতাকর্মীদের খুন করা হচ্ছে তার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বলেন, ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি। কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়নি। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বিরের হত্যাকারীদের চেহারা সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে।
তবে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শুক্রবার সকালে তেজগাঁও থানার ওসি কৌশিনী বার্মা জানান, সিসিটিভি ফুটেজ তাদের হাতে এসেছে। ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড তা নিশ্চিত নয়, তবে সব দিক বিবেচনায় রেখেই তদন্ত চলছে। গত বুধবার রাতে কারওয়ান বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মুসাব্বির। গতকালকে আরো বেশ কিছু ফুটেজ পেয়েছি যেগুলোতে মোটামুটি ভালোভাবেই বোঝা যায় যে সাসপেক্টের ফেসটা ভালোভাবে বোঝা যায়। তো আমরা চেষ্টা করতেছি এখনো যে ওই সাসপেক্টের ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে সাসপেক্টকে আইডেন্টিফাইড করার চেষ্টা করতেছি। বেগম খালেদা জিয়ার মৃত্যুর 12 দিন পরও তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করেছেন অনেকেই। তারা বলেন, বেগম জিয়াকে হারিয়ে অভিভাবক সংকটে পড়েছে দেশ। তবে তার সুযোগ্য সন্তান তারেক রহমান দেশনেত্রীর দেখানো পথে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। শুক্রবার সকাল থেকে জিয়া উদ্যানে সমবেত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য অশ্রুসিক্ত চোখে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারতের পাশাপাশি দোয়া মোনাজাত করেন তারা। বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড়ও বাড়তে থাকে। সকালেই জিয়া উদ্যানে বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও কোরআন তেলাওয়াত করেন। ইউট্যাব নেতারা বলেন, বেগম জিয়াকে হারিয়ে দেশ অভিভাবক সংকটে পড়েছে, তবে তার সুযোগ্য সন্তান দেশের হাল ধরেছে। ম্যাডাম আমাদের জন্য, গণতন্ত্রের জন্য শেষ পর্যন্ত ফাইট করে গিয়েছেন এবং তার বিনিময়ে আমরা গণতন্ত্র অর্জন করার পথে। সামনে নির্বাচন, আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় হয়ে দেশ সেবার সুযোগ পাই। বাংলাদেশের গণতন্ত্রের লড়াইয়ের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি জীবনপণ লড়াই করেছেন, আপসী নেত্রী হিসেবে আখ্যায়িত হয়েছেন। পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। দোয়া মোনাজাত করেন সংগঠনটির নেতৃবৃন্দ। 71 সাল থেকে অদ্যবধি পর্যন্ত 24 পর্যন্ত উনি যে এই দেশের জন্য, জনগণের জন্য যে স্যাক্রিফাইস করে গেছেন, যে অবদান রেখে গেছেন, এটা আমরা সারা জীবন মনে রাখবো। বাংলাদেশের জনগণ, বাংলাদেশ পুলিশ মনে রাখবে। বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণে তারেক রহমান সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন, প্রত্যাশা জিয়া উদ্যানে সমবেত সবার। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। পারস্পরিক শুল্ক কমাতে বাংলাদেশের দেয়া প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে যুক্তরাষ্ট্র। অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধানেও একমত হয়েছে দুই দেশ। ওয়াশিংটনে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও বৈঠক করেন তিনি। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। রাজধানীর বাজারে শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দর ঊর্ধ্বমুখী। গাজর, বরবটি, মটরশুঁটি সহ বেশিরভাগ সবজির কেজি 50 থেকে 60 টাকা। সেঞ্চুরি পার করেছে কাঁচামরিচ ও টমেটোর দামে। তবে কিছুটা স্বস্তি পেঁয়াজের দরে। এখনও অস্থির মাছ ও মুরগির বাজার। প্রশাসনের নজরদারির অভাবেই বাড়ছে নিত্যপণ্যের দাম, অভিযোগ ভোক্তাদের। রাজধানীর কারওয়ান বাজারে শীতের সবজিতে ভরপুর। পর্যাপ্ত সবজি থাকার পরেও বেশিরভাগ সবজির দর ঊর্ধ্বমুখী। গাজর, বরবটি, মটরশুঁটি বিক্রি হচ্ছে কেজিতে 50 থেকে 60 টাকা দরে। কাঁচামরিচ ও টমেটো কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে 100 থেকে 120 টাকা। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে দাম বেড়ে লাউ বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। সিমের দামটা কম আছে বাজারে, সিমটা এখানে অ্যাভেলেবেল, আর অন্যান্য সবজির আমদানি খুব কম, এই কারণে দামটা বেশি। কেজি তো 10 টাকা বেশি দিয়ে কিনা, আরো 20 টাকা ব্যস্ত আছে বেশি, কারণ মালের দাম বেশি। ভরা মৌসুমেও সবজির চড়া দামে হতাশ ক্রেতারা। প্রায় শীত হিসাবে দাম কমে নেই। শীতের মানে গরমকালে আনসিজনে যেরকম দাম থাকে এখন সেই দামই আছে। এটা এই হাত বদলের জন্য না কি জন্য এটা আমরা বলতে পারবো না, কিন্তু এখানে আপনার অনেক দাম বেশি। তবে কিছুটা স্বস্তি পেঁয়াজের বাজারে। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 10 টাকা। বর্তমানে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজিতে। বর্তমানে পেঁয়াজ দাম একটু কম আর কি, 45-50 টাকা বড়ি কাটা পেঁয়াজ। গত সপ্তাহে একটু কম ছিল,
এখন আবার বাজার একটু বাড়তি আর কি, বুঝছেন। 10 টাকা বেড়ে প্রতি ডজন মুরগির ডিম বিক্রি হচ্ছে 120 টাকায়, হাঁসের ডিম 210 টাকায়। দাম বেড়ে ব্রয়লার মুরগি 180 আর সোনালী মুরগি 290 টাকায় বিক্রি হচ্ছে। খামারির যেমন খাওয়ার খাদ্য দাম তো বাড়তি, এই কারণে আর পোষাইতে পারে না, না পারার কারণে এই কারণে একটু বাড়াইছে, এই কারণে বাড়তি হয়েছে। আর একটু ঠান্ডা পড়ছে তো মানুষ সময় ঢুকে না, কুয়াশার কারণে এখানে 10-12 টাকা বাজার বাড়ছে। একই চিত্র মাছের বাজারেও। কাতল মাছ কেজি প্রতি 600 টাকা, চিংড়ি 800 আর রুইয়ের কেজি 350 টাকা। প্রশাসনের নজরদারির অভাবেই দফায় দফায় বাড়ছে নিত্যপণ্যের দর, এমন অভিযোগ ক্রেতাদের। এটা আসলে আপনার প্রশাসন আর কি, এটা স্বাভাবিকভাবে যদি দেখে তাহলে আর কি আপনার সবকিছু ডিটেলস বের করতে পারবে আর কি। বাজার মনিটরিং করা সবচেয়ে দরকার সরকারের, যাতে সবাই চইলাফেরা খাইতে পারে। বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা ক্রেতাদের। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। ইরানে শুরু হওয়া বিক্ষোভ এখন রূপ নিয়েছে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে। তেহরান সহ শতাধিক শহরে টানা 12 দিন ধরে চলমান সংঘাতে নিহত হয়েছেন অন্তত 34 জন। ইরানি মুদ্রার ভয়াবহ দরপতন আর নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে ডাকা বিক্ষোভের জেরে আন্দোলনে নামে দেশটির সাধারণ মানুষ, যার জেরে দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে। দেশটির নির্বাসিত নেতা রেজা পাহলভির ডাকে এবার রাজপথে নেমেছেন লাখো মানুষ। 2009 সালের পর এমন সরকার বিরোধী গণজোয়ার আর দেখেনি ইরান। অর্থনৈতিক সংকট আর মুদ্রাস্ফীতিতে দিশেহারা জনতা এখন রাস্তায়। রাজধানী তেহরান থেকে মাশহাদ সবখানেই স্লোগান উঠছে, স্বৈরাচারের পতন চাই। এবারের আন্দোলনের মূল সুর, এটাই শেষ যুদ্ধ। নির্বাসিত শাহপুত্র রেজা পাহলভির আহ্বানে সাড়া দিয়ে রাজপথে ফিরছে রাজতন্ত্রের স্লোগান। বিক্ষোভে উত্তাল কুর্দি অধ্যুষিত অঞ্চলগুলোও। অভিযোগ উঠেছে সত্য আড়াল করতে বিচ্ছিন্ন পুরো দেশের ইন্টারনেট, যা নিশ্চিত করেছে পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। তবুও থামছে না রক্তক্ষয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে শিশুসহ প্রাণ গেছে অনেকের। দমনপীড়নের এই ধরনের শঙ্কিত মানবাধিকার কর্মীরাও। পরিস্থিতি সামাল দিতে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বাহিনীকে সংযত থাকার নির্দেশ দিলেও আন্দোলন কঠোর হাতে দমনের ইঙ্গিত দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। অন্যদিকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে সামরিক হস্তক্ষেপের কঠোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভেনেজুয়েলায় আবারও সামরিক অভিযান চালাতে হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কংগ্রেসের অনুমতি নিতে হবে। বৃহস্পতিবার 52-47 ভোটে মার্কিন সিনেটে পাশ হয়েছে এই প্রস্তাব। ওয়ার পাওয়ার্স রেজলিউশন নামের এই বিলটিতে ডেমোক্র্যাটদের সাথে ভোট দিয়েছেন রিপাবলিকান দলের 5 সিনেটর, যার কড়া সমালোচনা করেছেন ট্রাম্প। সিনেটের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভেনেজুয়েলার পার্লামেন্ট। এদিকে মার্কিন হামলায় মাদুরো আটক ও শতাধিক নিহতের ঘটনায় শোক সভা করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বিপিএল এর দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে রাজশাহী ওয়ারিয়র্স। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 4 উইকেটে 65 রান। এর আগে টস জিতে চট্টগ্রাম অধিনায়ক শেখ মাহেদী রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায়। দলটির 2 ওপেনার ওয়াসিম ও তামিম মিলে শুরু করলেও 14 বলে 19 করে তানভীরের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওয়াসিম। 3 নম্বরে নামা অধিনায়ক শান্ত ও বেশিক্ষণ টিকতে পারেনি। 7 রান করে সাজঘরের পথ ধরেন তিনি। এদিকে সন্ধ্যায় নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। 5 ম্যাচে 4 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে আছে রাইডার্স। এই ম্যাচ জিতে জয়ের ধারা ধরে রাখতে চায় রংপুর। স্বাস্থ্য সচেতনতা ও সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে রাজধানীর হাতিরঝিল এলাকায় অনুষ্ঠিত হল ফার্স্ট ওয়াশ ঢাকা মেন্স হাফ ম্যারাথন 2026। শুক্রবার ভোরে এই আয়োজনের 2টি ক্যাটাগরিতে অংশ নেন 1000-এর বেশি রানার। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন, ছিলেন বিদেশিরাও। শীতের কুয়াশায় ঢাকা ভোরে তখনও ফোটেনি দিনের আলো, তবে হাজারো রানারের ছন্দে ঠিকই জেগে ওঠে রাজধানীর হাতিরঝিল এলাকা। রিদিশা ডেলিশ স্লাইস কেকের সহযোগিতা এবং স্পোর্টস বাংলার এই আয়োজনে এবার ছিল 2টি ক্যাটাগরি। সকাল 6টা বাজতেই 21 কিলোমিটার ও 6:30টায় শুরু হয় 10 কিলোমিটারের দৌড়।
দেশি বিদেশি অ্যাথলেটদের পাশাপাশি শিক্ষার্থী, চাকরিজীবী ও বয়স্ক ফিটনেস প্রেমীদের উপস্থিতি আয়োজনকে দেয় ভিন্ন মাত্রা। স্বাস্থ্য সুরক্ষায় দৌড়ের বিকল্প নেই বলেন রানাররা। নিজে দৌড়াচ্ছি, স্বাস্থ্য ভালো থাকছে, ফিট থাকতেছে, তো আলহামদুলিল্লাহ। আসলে মায়ের উপরে ওষুধ নাই, দৌড়ের উপরে ব্যায়াম নাই। যদি রোগ মুক্ত থাকতে চান পাথরাস ভ্রমণ করেন, এর বাইরে কিছু নাই। একটা রানারের চ্যাম্পিয়ন হওয়া যে অন্যরকম একটা অনুভূতি, আসলে এটা আমার গর্বের বিষয়। আলহামদুলিল্লাহ। Have a very nice run early in the morning. It's nice weather, nice fresh. Not so cold as in Netherlands, but it's nice weather here. বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ককেও দেখা যায় এই আয়োজনে। অজুহাতটা কিন্তু আমার মনের ভিতরে, সো সেই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে আসি, সো আমরা অনেক কিছু করতে পারি। আয়োজকরা জানান স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি তাদের মূল লক্ষ্য। আশা করতেছি যে ওদের ভবিষ্যতে আমরা এই ধরনের আরো কিছু সিএসআর জাতীয় স্পোর্টস প্রোগ্রাম করব। দৌড় শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। 10 জনকে দেওয়া হয় পোডিয়াম সম্মাননা। তাদের 6 মাসের নিউট্রিশন প্রোগ্রামের আওতায়ও অন্তর্ভুক্ত করা হয়। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।